34 বছর বামফ্রন্ট জমানা আর 15 বছরের তৃণমূলের জমানা। আমরা একটা স্লোগান বারবার শুনেছি, কেন্দ্রের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। কেউ কিন্তু কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে টাকাটা নিয়ে, যেটা নবীন পট্টনায়ক করতেন উড়িষ্যায়, সেরকম টাকাটা নিয়ে এসে রাজ্যের উন্নতি করেননি। নির্বাচন একেবারেই দোরগোড়ায়, 2026-এর বিধানসভা নির্বাচন, আর একদম শেষ মুহূর্তে প্রচারে চলছে, জোর কদমে প্রস্তুতি, ভোটের লড়াই জিততেই হবে, এরকম একটা মনোভাব সব প্রার্থীর মধ্যেই রয়েছে। আজকে আমাদের মধ্যে রয়েছেন, আমার সামনাসামনি বসে রয়েছেন নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি। রমাদা, অনেক অনেক স্বাগত আমার স্টুডিওতে। আপনি একটা সময় বর্তমান শাসক দলের একজন হেভিওয়েট নেতা ছিলেন, অনেক কিছু করেছেন, যুব সভাপতির দায়িত্ব সামলেছেন, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষও ছিলেন। ক্ষমতা ও প্রতিপত্তি থাকা সত্ত্বেও 2019-এ দলবদল করলেন কেন? কি এমন তৃণমূলে দেখলেন যে আপনাকে দলবদল করতে হলো? দেখুন, এখন যারা তৃণমূলের নেতা, তারা কিন্তু, আমি 5 বছর ছাত্রেরও সভাপতি ছিলাম, স্বাভাবিকভাবে এরা সবাই আমার হাত দিয়ে দলের বিভিন্ন জায়গায় পোস্টিংও হয়েছে, আমার হাত দিয়েই এসছে। অনেকেই, বেশিরভাগ লোক আমার হাত দিয়ে এসছে। শুভেন্দুবাবু আমাকে ডেকেছিলেন, বলেছিলেন আমি পরিবর্তন করেছি। 2011 সালে অনেক লড়াই, আন্দোলন, নন্দীগ্রাম নেতাই আন্দোলনে সহযোগিতা করেছি, পরিবর্তনের এতে ছিলাম। তারপরে উনি বললেন যে এদের যা অবস্থা দেখছি, এদের দ্বারা আর হবে না, পশ্চিমবাংলার জনগণকে ঠকানো হবে। তো তার এক ডাকেই আমি চলে এসেছি। মানে ওটা কি অভিষেকের উত্থানের পর থেকে শুরুটা সমস্যা? সমস্যাটা 2016 পরে, ওনার উত্থানের পরেই। পরের প্রশ্নে যাই। বিজেপির হয়ে এর আগেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সফল হননি। এবারে জেতার বিষয়ে আপনি কতটা আশা করছেন? দেখুন, আমি 2021 সালে যখন আমাকে দল প্রার্থী করে, তখন আমি অ্যাকচুয়ালি প্রার্থী হওয়ার কথা ছিল আমার দাঁতন বিধানসভায়, যেখানে আমি জেলা পরিষদ জিতেছিলাম। তো স্বাভাবিকভাবে আমি কিন্তু সে সময় অচেনা মাঠে এসেছিলাম, আমার খুব বেশি এই অঞ্চল চেনা জানা ছিল না, কিন্তু আমি লড়াই সব জায়গায় দিয়েছি। 2416 ভোটে আমি হেরেছি, কিন্তু আমি লড়াইটা চোখে চোখ রেখেই দিয়েছিলাম। পরবর্তীকালে গত 4.5 বছর ধরে আমি বেলদার স্থায়ী বাসিন্দা, বেলদায় আমি ভাড়া ঘরে আছি। পরবর্তীকালে নিশ্চয়ই ওখানে আরও করে নেব আমি। তো বেলদাতে থেকেই আমি পুরো পঞ্চায়েত নির্বাচনে দল যা কাজ দিয়েছে করেছি, লোকসভা নির্বাচনে দল যেরকম কাজ দিয়েছে সব করেছি, প্রত্যেকটা কর্মীর কাছে থেকেছি, মানুষের কাছে থেকেছি। বিভিন্ন, বিশেষ করে হসপিটাল, আমি দেখেছি হসপিটালিটি নিয়ে ভুবনেশ্বর, কটক, ভেলোর মানুষ মানে দিশেহারা একেবারে। পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষই ওদিকে চলে যান, এখানের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা এটার জন্য দায়ী। তো তাদের সাহায্য প্রচুরভাবে আমি করেছি। আর প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা দুর্গা পূজা কমিটি বলুন, শীতলা পূজা কমিটি বলুন, মনসা পূজা কমিটি বলুন, প্রায় অধিকাংশর সঙ্গে আমার একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়েছে, ছিল। স্বাভাবিকভাবে এটা এখন আমার চেনা মাঠ। চেনা মাঠে এবারে প্রতিপক্ষ একেবারেই নতুন আপনার? না, নতুন বললে আপনার বলা ভুল হবে। উনি মানে পঞ্চায়েত সমিতিতে কর্মাধ্যক্ষ ছিলেন, উনি জেলা পরিষদের 5 বছর কর্মাধ্যক্ষ ছিলেন, উনি জেলা পরিষদের সভাধিপতি আছেন। কিন্তু নারায়ণগড় পঞ্চায়েত সমিতিকে উনি 1 টাকাও সাহায্য করেননি। নারায়ণগড় বিধানসভা তো নারায়ণগড় ব্লক নেই, একটা ব্লক নেই, 16টা অঞ্চল নেই। সেই বিধানসভায় উনি জেলা পরিষদ থেকে একটাও কাজ করেননি। সবথেকে বড় কথা যে উনার বাড়ির পাশের রাস্তাটা, একটা আদিবাসী পরিবার কিছুজন বাস করেন, সেখানের রাস্তাটা দেখলে আপনার সত্যি কান্না পাবে।
যে ওই মানুষগুলা কি করে চলাফেরা করেন। তাদের বাড়িগুলা দেখলে আপনার মানে এত দিন দরিদ্র মানুষ ওখানে বসবাস করেন, তাদের বাড়িগুলা দেখলে আপনার কান্না পাবে। ফলে স্বাভাবিকভাবে নারায়ণগড়ের মানুষের জন্য কিছু করেছেন এমন কোনো ব্যাপার নেই। আর সবথেকে বড় ব্যাপার বেলদার আপামর বেলদা এলাকার লোকেরা তারা একটা অসহায়তায় ভুগছেন যে তাদেরকে দেখবে। আমি নিশ্চিন্ত করতে চাই সবাইকেই, নারায়ণগড়বাসীকে, যে আপনাদের সেবক হিসাবে আমি আগামী 5 বছর থাকব। এমএলএ রমাপ্রসাদ গিরি হিসাবে প্রথম প্রায়োরিটি কি নারায়ণগড়বাসীর জন্য? নারায়ণগড় তো একটা ছোট্ট জায়গা নয়, অনেক বড় জায়গা। মানে এত অঞ্চলে এত বড় ব্লক আর আছে কিনা জানা নেই। তো কি সংকল্প রয়েছে আপনার ভোটে জেতার পর? দেখুন, আমাদের ব্লকটা হচ্ছে 16টা অঞ্চল নিয়ে, মানে প্রায় বলতে গেলে এত বড় ব্লক আর ভারতবর্ষের কোথাও আছে বলে আমার জানা নেই। এই ব্লককে আগে দুভাগ করতে হবে। একটা বিডিও অফিস আছে বেলদাতে, আর একটা নারায়ণগড়ের মানুষের দীর্ঘদিনের দাবি আছে যে নারায়ণগড়ে একটা বিডিও অফিস হোক, যাতে ওই দিকের অঞ্চলে 1 নম্বর থেকে 4 নম্বর বলুন, 14 নম্বর বলুন, তাদের মানুষের যাতে সুবিধা হয়। নারায়ণগড়ে প্রথম একটা বিডিও অফিস হওয়া অতীব জরুরি। আমাদের সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমি 2টো বিডিও অফিস ভাগ করব। এসডিও অফিস কিন্তু আমরা করব বেলদাতে। তাহলে আর কোনো অসুবিধা থাকবে না এত খড়গপুর, কারণ কোনো মানুষকে, এদিকের লোকেদের মানুষকে যেতে হবে না। ওভারব্রিজ নিয়ে বরাবর গোলমাল থাকে। ওভারব্রিজের সমস্ত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, এটা দিলীপ দা লড়াই করেছেন। জায়গাটা দিচ্ছে না বলে হচ্ছে না। আমি বলছি যতদিন না ওভারব্রিজ হচ্ছে, 2 মাস লাগুক, 4 মাস লাগুক, 6 মাস লাগুক, বেলদাতে আমরা আগে সাবওয়ে দেবো আমি জেতার 1 মাসের মধ্যে। সেটা কাউকে লাগবে না, আমার সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, রেলওয়ের সঙ্গে আমার কথা হয়েছে, সাবওয়ে দিয়ে যাতে অ্যাম্বুলেন্স পরিষেবা কোনো মতে ব্যাহত না হয়। আপনারা দেখবেন মকরামপুরে একটা হসপিটাল আছে, রাস্তার উপরে হসপিটাল, ওখানে যদি ট্রমা কেয়ার ইউনিট থাকে, ওই হসপিটালকে যদি একটু উন্নতি করা যায়, আপনার বেলদাতে হসপিটাল আছে, মকরামপুর হসপিটালকে যদি আমরা ট্রমা কেয়ার ইউনিট করি, সেখানের উন্নতি করি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা অনেক মানুষের সুবিধা হবে। আমরা সেই হসপিটালটাকে উন্নতি করতে চাইছি। সঙ্গে সঙ্গে যেটা আমাদের সেচ ব্যবস্থা, আমি যখন সেচ দপ্তরে ছিলাম লক্ষ্য করেছি, আমি একটা জিনিস প্রশ্ন করতাম সবসময়, যে মকরামপুর ছাড়িয়ে 14 নম্বরের ওই দিকটা দেখবেন ওইদিকে হঠাৎ বন্যা হয়ে যাচ্ছে। খাল খনন করা হয়নি, খালটাকে পরিষ্কার করা হচ্ছে না, ওখানে একটা গেট করা উচিত, জলটা যাতে ধরে রাখা যায় তার ব্যবস্থা নেই। স্বাভাবিকভাবে সেচের খুব অবস্থা খারাপ হচ্ছে ওখানে। আমরা ওখানে জল ধারণের ক্ষমতা তৈরি করব, খালটাকে সংস্কার করব। দুটো একসঙ্গে করলে আমাদের এখানে সেচ ব্যবস্থার প্রচুর উন্নতি হবে। তৃণমূলের আমলেই বেলদা পেয়েছে নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল। তবে দিলীপ ঘোষ বিজেপির এমপি থাকাকালীন সেই সময় রেল সংক্রান্ত দাবি পূরণ হয়নি বেলদাবাসীর। দীর্ঘদিনের দাবি ছিল যে বেলদা কেশিয়ারি মোড় যে রেলগেট আছে তার উপর ওভারব্রিজ। তো সেই প্রতিশ্রুতি শুধু শোনা যায় কেন? শুনুন, একটা কথা বারবার বলছি, যে বেলদার ওভারব্রিজের জন্য যে জায়গাটা দরকার, সে জায়গাটা কিন্তু রাজ্য সরকারকেই দিতে হবে। ওনারা ব্যবস্থা করতে পারেননি বলেই এটা হতে পারেনি। রেলগেটের জন্য, রেল ওভারব্রিজের জন্য পুরো টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, সেটা তো বারবার বলছি আমরা। এবং আমি বলছি আমাদের সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই সমস্যা মিটে যাবে। এবং আমরা তো যতদিন না রেলগেট হচ্ছে, ওভারব্রিজ হচ্ছে, ততদিন সাবওয়ে দেবো, 1 মাসের মধ্যেই সাবওয়ে দেবো। মানুষের সমস্যার, অ্যাম্বুলেন্স পরিষেবার সমস্যার সমাধান হবে, ছোট গাড়ি সব যাবে, যেটা ইউপিতে আছে। পরের প্রশ্ন, আপনারা বরাবর ভাতা রাজনীতির বিরুদ্ধে, তবে অমিত শাহ এর সংকল্পপত্রে সেই মহিলা ও যুবকদের ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করা হলো। ভোটারদের মন পেতে কি তৃণমূলের পথে এই বিজেপি? দেখুন, আমাদের দিল্লির সরকার বলুন, আমাদের উড়িষ্যা সরকার, এরা কিন্তু মহিলাদের স্বনির্ভর করার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে। ভাতা নয়, 1000 1500 টাকা ভাতা নয়, আমরা বলছি 3000 টাকা প্রত্যেকটা মাকে, বোনকে দেওয়া হবে, বেছে বেছে নয়। প্রত্যেক মায়েরাই তার স্বনির্ভর হওয়ার জন্য এই টাকাটা পাবেন। এবং বেকার ভাইদের আমি বলছি, ওই 1500 টাকা ভাতা নয়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু হবে, তাতে তাদের নাম নথিভুক্ত হবে,
যতদিন না তারা চাকরি পাচ্ছেন তারা একটা অ্যানাউন্স পাবেন, সেটা ৩,০০০ টাকা, এবং সেই ৩,০০০ টাকাটা যেদিন তারা চাকরি পেয়ে যাবেন সে টাকাটা এমনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম কেটে যাবে, ওনাদের সে টাকা বন্ধ হয়ে যাবে। এটা আমরা তাকে সাহায্য করছি, এটা ভাতা নয়, আমরা পরজীবী করে দিতে চাইছি না। আমরা বলছি ১,৫০০ টাকাকে ৩,০০০ দেবো, যাতে মানুষের প্রকৃত উপকার হয়। আমরা বলছি ১,৫০০ টাকাকে বেকার ছেলেদেরকে ৪৫ দিনের মধ্যে নতুন গভর্নমেন্ট এসে সমস্ত ইউপিএসসি চালু আছে, আমরা প্রাইমারি টেট বলুন, এসএসসি, পিএসসি, সিএসসি যত আছে সমস্ত পরীক্ষা ব্যবস্থা চালু করব ৪৫ দিনের মধ্যে, এবং সুপ্রিম কোর্টে যত কেস আছে আমরা তাদেরও সুরাহা দেওয়ার ব্যবস্থা করব, যাতে প্রকৃত যারা যোগ্যতা সম্পন্ন চাকরিহারা মানুষ তারা একটা ভালো রায় পান, সেটারও ব্যবস্থা করব। এবং যারা যোগ্য এখন চাকরি পাচ্ছেন না, সেটাও কেউ বলছে না, ধর্মতলায় যারা আন্দোলন করছেন যে যোগ্য তারা চাকরি পাননি, যাদের কেসের উপর ভিত্তি করে এইসব রায় হয়েছে, তাদেরও আমরা ব্যবস্থা করতে চাইছি, যাতে ৪৫ দিনের মধ্যে সমস্ত পরীক্ষা চালু হবে। ৫ বছর আমরা যাদের বয়স পেরিয়ে গেছে তাদেরকে ৫ বছর আমরা বলছি আরও ৫ বছর তোমাদের ছাড় দেওয়া হবে, যাতে আপনারা এগিয়ে আসুন। দীর্ঘ ১৫ বছর তৃণমূলের জমানায় কোনো এমপ্লয়মেন্ট হয়নি, সেই খরা কাটিয়ে ৪৫ দিনের মধ্যে সমস্ত পরীক্ষা চালু হবে। আমরা নতুন সরকার নতুন বেকারদের নতুন দিশা দেবে, যতদিন না এ করছেন ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে আপনাদের যে সুবিধার জন্য ভাতা ওই ১,৫০০ টাকা নয় ৩,০০০ টাকা আপনাদের সাহায্য দেওয়া হবে। আমরা তাদের আপনারা এই প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সিপিএমের আমল থেকেই আমরা দেখতে পাচ্ছি, সিপিএমের আমল, তারপরে বর্তমান শাসক দলের আমল, প্রচুর লোন হয়ে গেছে, প্রচুর টাকা ধার হয়ে গেছে আমাদের রাজ্যের। তারপরেও আপনারা কি করে এত ভুরি ভুরি স্বপ্ন দেখাচ্ছেন মানুষকে? ৩৪ বছরের বামফ্রন্ট জমানা আর ১৫ বছরের তৃণমূলের জমানা, আমরা একটা স্লোগান বারবার শুনেছি, কেন্দ্রের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। কেউ কিন্তু কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে টাকাটা নিয়ে, যেটা নবীন পট্টনায়ক করতেন উড়িষ্যায়, সেরকম টাকাটা নিয়ে এসে রাজ্যের উন্নতি করেননি। সবাই বারবার গোপনে গিয়ে কিছু সহযোগিতা চাওয়ার চেষ্টা করেছেন, আর কেন্দ্রের বিরুদ্ধে সবাই লড়ে গেছেন। এটা তো লড়াই নয়, আমরা বলছি ৪৯ বছর পর সুযোগ এসছে, কেন্দ্রের সরকার রাজ্যের সরকার একই হবে, এই দেনার দায়ে রাজ্যটা ডুবে থাকবে না, কেন্দ্র টাকা দেবে, রাজ্য কাজ করবে। এবছর বিজেপির সরকার, দুটো বিজেপির সরকার একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। ৪৯ বছর পর বাঙালির কাছে এই সুযোগ এসছে যে কেন্দ্রে রাজ্যে দুটো একসঙ্গে ডবল ইঞ্জিন সরকার চলবে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে, রাজ্য সরকার কাজ করবে। কোথাও কোনো টাকার সমস্যা হবে না, কোনো টাকার জন্য কোনো কাজ আটকে থাকবে না, কোনো টাকা নিয়ে কোনো সমস্যা। সেন্ট্রাল গভর্নমেন্ট এতদিন দিচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী আরে তার জন্য তো হিসাব দিতে হবে। আপনি টাকা চাইবেন, আপনি বাজারে, আমাকে বাবা যদি ১০ টাকা বাজার করতে দেয়, আমি তো বাবাকে হিসাব দিতে হবে। তারা হিসাব দিচ্ছে না কেন? টাকা তো এমন নয় যে টাকা দিয়ে দেওয়া হবে আর হিসাব হবে না, হিসাব পেলে সব টাকা দেওয়া যেত। এটা কাটমানি খাবো হিসাব দেব না, দুটো তো একসঙ্গে চলবে না। বিরোধীদের কথায় কেন্দ্রে বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি মতো ২ কোটি চাকরি আর ১৫ লাখ টাকা আজও দিতে পারেনি। আবার ভোট এলে আপনাদের এই প্রতিশ্রুতি কি বলবেন? একটা কথা বলি, ১৫ লাখ টাকা তো ক্যাশ দেওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছে ১৫ লাখ প্রত্যেকের বাড়িতে সাহায্যে পৌঁছে যাবে। আয়ুষ্মান ভারত যদি এরা চালু করতো, তাহলে এত মানুষ, এখানের বেহাল স্বাস্থ্য অবস্থার জন্য তো মানুষ যায়, ভুবনেশ্বর যায়, কটক যায়, ভেলোর যায়, ব্যাঙ্গালোর যায়, তো সেখানে আয়ুষ্মান ভারতে ৫ লাখ টাকা তো এরা এমনিই সাহায্য পেত, এমনিতে সাহায্য পেত। যদি কিষানের কেন্দ্রীয় সরকার যে সাহায্যটা দিতে চাইছে তাতে পেত, এরা তো দিচ্ছে না। লাখপতি দিদি ৫ লাখ টাকা দেওয়ার যেটা ঘোষণা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, সেখানে তো এরা সাহায্য নিচ্ছে না। স্বাভাবিকভাবে ঘর, আমরা যেটা বলতে চাইছি, আমরা যেটা ঘোষণাপত্রে কালকে অমিত শাহ ঘোষণাও করেছেন যে ১,২০,০০০ টাকা, ঘরটার নাম কি করে দিয়েছে? বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা। ওটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমরা বলছি ১,২০,০০০ টাকায় ঘর হয় না, মানুষের দেনা হয়ে যায়।
যিনি এখন 1,20,000 টাকা পেয়েছেন, সেই মাকে, সেই বোনকে, সেই দিদিকে, সেই দাদাকে আমি বলতে চাইছি, আপনারা নিশ্চিন্তে বিজেপিকে ভোট করুন। 1,20,000-এর সঙ্গে আপনার নাম যেহেতু নথিভুক্ত আছে, 1,80,000 পাবেন, আরও 3 লাখ টাকা পুরো দেওয়া হবে। আপনার ধার দেনা ঘর করতে গিয়ে রাজ্য হবে না। কেন্দ্র মিলে রাজ্য কেন্দ্র নয়, আমরা কেন্দ্র সরকারই দেবো, আমার গভর্নমেন্ট দেবে 3 লাখ টাকা। 3 লাখ টাকা। আর যিনি ঘর পাননি তিনি 3 লাখ টাকা পাবেন। স্বাভাবিকভাবে ওরা যেটা বলছে ওটা কথা নয়। পশ্চিমবাংলায় এমপ্লয়মেন্ট প্রত্যেককে বলে ডবল ডবল চাকরি দিবে, মমতা ব্যানার্জি তো বলেছিলেন। আপনি ভাইপোকে জিজ্ঞেস করবেন তো, যে 2 কোটি টাকা কত চাকরি দিয়েছেন। ডবল ডবল চাকরি তো গত ইলেকশানে 2021 সালে বলেছিলেন, ডবল ডবল চাকরি দেবো। কোনো রাজ্য সরকার যদি চাকরির ব্যবস্থায় একবারে দুমড়ে যায়, মুচড়ে পড়ে যায়, তাহলে কিন্তু সেই গভর্নমেন্ট চলতে পারে না, সেই সমাজ ব্যবস্থা চলতে পারে না। আজকে উড়িষ্যা যদি নবীন পট্টনায়কের ঘোষণা করে যাওয়া, রেখে যাওয়া সমস্ত কন্ট্রাকচুয়ালকে পার্মানেন্ট করে দিতে পারে, আমরা কেন পারি না? আমি বলছি তো, সিভিক পুলিশদের আমরা বার্তা দিচ্ছি, তোমাদের ওই 8,000 টাকায় হয় না ভাই। পুলিশের দালালি না করে তোমরা বিজেপিকে ভোট দাও, তোমাদের উচিত বেতন আমরা ঠিক পাইয়ে দেবো। আশাকর্মীদের আমি বলছি যে আপনারা দিদিরা মার খেয়েছেন, এমন এমন জায়গায় পুলিশ, এই নারায়ণগড়ে এমন এমন জায়গায় মেরেছে, আপনারা, আমি গেছিলাম সেদিন, আপনারা শাড়ি তুলে দেখাতে পাচ্ছেন না, বলছেন প্রচুর মেরেছে। সেই মায়েদের, সেই আশাকর্মী মায়েদের, দিদিদের আমি বলছি, আপনারা বিজেপির সহযোগিতা করুন, আপনাদের উচিত বেতন দেবে বিজেপির সরকার, কোনো চিন্তা করবেন না, আমরা প্রত্যেককেই ভরসা দিচ্ছি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা জানার আছে যে আপনারা যে বর্তমান শাসক দলের, বর্তমান সরকারের যে বিভিন্ন রকম শ্রী, যেগুলো ভাতা হচ্ছে, কন্যাশ্রী বা যুবশ্রী, যুবসাথী, আপনারা যদি সরকারে আসেন তাহলে এগুলো কি চেঞ্জ হয়ে যাবে, এই নামগুলো? সে তো অবশ্যই চেঞ্জ হবে, কিছু জায়গায় নাম তো চেঞ্জ হবেই। যেমন বাংলা আবাস যোজনা, ওটা তো নয়, ওটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, যা নাম আছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওটাই থাকবে। ওখানে আমার প্রধানমন্ত্রী আমাদের থাকবে না, কেন হবে? আমরা টাকা দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, ওখানে আমরা কোনো লড়াইয়ে যাব না। সেন্ট্রাল গভর্নমেন্ট যে প্রজেক্ট চালু করেছে সেই প্রজেক্টেই থাকবে, এবং সমস্ত প্রজেক্ট এখানে চালু হবে। আয়ুষ্মান ভারত চালু হবে, এবং অনেক 5 লাখ টাকা দেওয়া হবে, এবং যেখানে ভারতবর্ষের যে কোনো বড় হসপিটালে গিয়ে তারা চিকিৎসার ব্যবস্থার সে পরিষেবা পাবেন। আর নীল সাদা রংটাও কি চেঞ্জ হবে? চারিদিকে তো নীল সাদায় ভরে দেওয়া হয়েছে। এটা একটা কথা বলবো, সেটা তো সময় বলবে। তবে কমলা রং কিন্তু ত্যাগ আর ঐতিহ্যের প্রতীক, এটাও মাথায় রাখতে হবে। আমাদের জাতীয় পতাকার একটা রং কিন্তু কমলা। রমাদা, পরের প্রশ্ন, এটা একটু ইন্টারেস্টিং, যে আপনি যখন প্রচারে যান আমরা দেখেছি বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেন। কারো বাড়িতে গিয়ে মুড়ি ভেজে দিচ্ছেন, কারো বা দাড়ি কেটে দিচ্ছেন সেলুনে ঢুকে। তো এটা কি, এটা এক ধরনের টিআরপি পাওয়ার জন্য, না ওই এলাকায় যখন আপনি যাচ্ছেন তখন সংবাদ মাধ্যমের কর্মীরা বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা যারা রয়েছে তারা উৎসাহিত করে আপনাকে এটা করার জন্য, যে ভাইরাল হয়ে যাবেন, তাড়াতাড়ি প্রচারের ক্যাচ করতে পারবেন, ক্যাচ লাইন হয়ে যাবেন আপনি? সত্যিটা বলুন। দেখুন, অনেক সময় আমাদের সাথেও যারা থাকে মিডিয়া বিভিন্ন, তারা বলে দাদা একটু ছবিটা ভালো হবে দিয়ে দাও, সেটাও হয় অনেক সময়, এটা অস্বীকার করার জায়গা নেই। আর কোনো কোনো সময় আমাদের কর্মীরাও বলে দাদা একটু বসে যাও, একটা ছবি নেই, সেটাও হয়। তবে ওই যে চাল ভাজা বললেন না, এটা আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত। আপনি জানেন, আপনিও গ্রামের ছেলে, আমাদের যখন মায়েরা চাল নাড়তো তখন কোনো কোনো সময় বা মা উঠে যেতে যেতে বলতো এই চালটা আছে দেখে লে তো একটু, এটা বাবাকে বলে যেত। কোনো সময় আমাদেরও বলতো, আমরাও একটু বসে বসে, আমাদের না বললেও আমরা বসে বসে একটু নেড়ে নিতাম। এটা আমাদের ছোটোবেলা থেকে, আমরা গ্রাম বাংলায় মানুষ হয়েছি, আমরা তো আর হেলিকপ্টারে নেমে নেতা হয়ে যাইনি। ফলে আমরা গ্রাম বাংলায় মানুষ হয়েছি, স্বাভাবিকভাবে এটা আমাদের দৈনন্দিন কাজকর্মের একটা অঙ্গ। গ্রামের ছেলে, সাধারণ পরিবার, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, এটা দৈনন্দিন কাজকর্মের অঙ্গ। পরের প্রশ্ন, 21-এর বিধানসভা ভোটে আপনি লড়েছিলেন, আবার 26-এও লড়ছেন আপনি সেই একই জায়গায়। তো
কোনটা কঠিন মনে হচ্ছে? ২১-এরটা কঠিন না ২৬-এরটা কঠিন? না ২১-এরটা সরল ছিল, ২৬-এরটা আরও সরল? কি মনে করছেন? দেখুন, এখানে আমাদের লড়াইটা শুধু বিরোধী পক্ষের সঙ্গে নয়, প্রশাসনের, পুলিশ প্রশাসনের কিছু ব্যক্তিও সেখানে যুক্ত হয়ে যাচ্ছেন। তারা বিরোধী পক্ষকে সহযোগিতা করছেন, তাদের হয়ে কাজ করছেন, ফলে লড়াইটা এখানে একটা কঠিন লড়াই আছে। আমি সর্বস্ত স্তরের পুলিশ প্রশাসন সবাইকে অনুরোধ করব যে আপনারা যখন ডিএ আন্দোলন নিয়ে আন্দোলন হয় তখন কিন্তু সরকারি কর্মচারী আর টিচারদের মারেন, লাঠিচার্জ করেন, কিন্তু ডিএটা যখন পাবো আমরা, আপনিও পাবেন আমিও পাবো। তাই আমি আপনাদের অনুরোধ করব, যেমন উড়িষ্যাতে কোথাও রাস্তায় কোনো গাড়ি দাঁড়িয়ে থাকে না, পশ্চিমবাংলার কোথাও গাড়ি দাঁড়িয়ে থাকতে হবে না, কোনো টাকা তুলতে হবে না সরকারের হয়ে আপনাদেরকে। আপনাদের নতুন সরকার এমন একটা বেতন দেবে, কেন্দ্রীয় হারে ডিএ দিয়ে সপ্তম পে কমিশন চালু করে, যাতে আপনারা মাথা উঁচু করে সমাজে থাকতে পারেন, আপনাদের পরিবারকে কোনো কথা শুনতে না হয়, কোনো বিরূপ প্রতিক্রিয়া আপনাদের পরিবারের প্রতি না পড়ে, সেটা আপনারা সত্যিকারে উপলব্ধি করতে পারবেন যে নতুন সরকার আপনাদের কী দিচ্ছে। তাই সবাইকে অনুরোধ করব, চিন্তা করুন, অযথা কিছু লোকের দালালি করে নিজেদের যে প্রতীকটা, নিজেদের যে উর্দিটা, তার সম্মানহানি করার কোনো যুক্তি নেই। আসুন না, কেন্দ্রীয় হারে ডিএ আর সপ্তম পে কমিশন দুটোই নতুন সরকার দিবে। সবাইকে এটা আমি অনুরোধ করব। সমাজ যে চাইছে মানুষের ভোট প্রক্রিয়াটা, মানুষ যাতে সুস্থ স্বাভাবিকভাবে ভোট দিতে পারেন, ভোটের লাইনে দাঁড়াতে পারেন, কেউ তাকে যদি উত্ত্যক্ত না করে, তার ব্যবস্থা হোক। এটা আমার নির্বাচন কমিশনের কাছেও সরাসরি আর্জি, যে যাতে মানুষের, সবাই সব কথা বলছেন, কিন্তু মানুষকে তার নিজের ভোট নিজে দিতে পারবে, কারু তার উপর খবরদারি থাকবে না, এই ব্যবস্থাটা চালু হোক। এটা যদি বিহার পারে, যদি উত্তরপ্রদেশ পারে, বিহারে একটাও নির্বাচন হলো, একটাও রক্তারক্তির কোনো খবর নেই। আর এখানে আমি যেখানেই প্রচারে যাই, একটা দুটা লোক দাঁড়িয়ে থেকে বিরুদ্ধে কথা বলে, স্লোগান তুলে, উত্তেজনা তৈরি করার চেষ্টা করে। তাহলে বিহার যদি করতে পেরে থাকে, যদি ইউপি করতে পারে, যদি আমার পাশের রাজ্য পরিবর্তন হয়ে গেল, নবীন পট্টনায়কের মতো লোক পরিবর্তন হয়ে অন্য সরকার এসে গেল, আমাদের সরকার এসে গেল, সেখানে কোনো রক্তারক্তি নেই, কোনো গোলমাল নেই, তাহলে কেন পশ্চিমবাংলার নির্বাচন এত রক্তাক্ত হবে? সেই রক্তাক্ত নির্বাচন কমিশনকে আমি একজন প্রার্থী হিসাবে অনুরোধ করব যে রক্তাক্ত নির্বাচন বন্ধ হোক। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভোটটাকে সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন কমিশন একদম কোনো রকম চেষ্টা ত্রুটি রাখেনি। বিভিন্নভাবে হাজার হাজার সিআরপিএফ, পুলিশ সবকে কাজে লাগিয়ে ভোটটা যাতে সুষ্ঠুভাবে হয় তার একটা প্রচেষ্টা করছে। সে জায়গায় গিয়ে এটা আপনাদের প্লাস পয়েন্ট মনে করেন? তো নির্বাচন কমিশন যেটা করবে, এখানের প্রশাসনও তো তার সঙ্গে স্থানীয় প্রশাসন যুক্ত, স্থানীয় প্রশাসনের সঙ্গে বিরোধী পক্ষের কিছু নেতার অবৈধ যোগসাজশ আছে, অবশ্যই আছে। স্বাভাবিকভাবে বিভিন্ন কেস থাকা সত্ত্বেও, জামিন অযোগ্য ধারায় কেস আছে, জামিন পাচ্ছেন না, এরকম লোকরা বারবার অভিযোগ করার পরেও কিন্তু এখনও গ্রেপ্তার হননি। প্রয়োজন পড়লে সেই জায়গা যদি আবার তৈরি হয়, আবার যাব, আবার বসবো যেখানে বসার দরকার হবে, কিন্তু মানুষের ভোট দেওয়ার অধিকার আমি ফিরিয়ে দেব। আমি এটা সমস্ত নারায়ণগড়বাসীকে এই বার্তা দিতে চাই যে আপনাদের ভোট দেওয়ার, কাকে ভোট দেবেন ব্যাপার নয়, কিন্তু আপনি নিশ্চিন্তে নিরপেক্ষ ভোট করার যে প্রক্রিয়া, সেটাই যদি কেউ বাধা সৃষ্টি করেন, তিনি প্রশাসনের যত বড় হতে পারেন, তাকে কিন্তু আমাদের উপর দিয়ে হেঁটে যেতে হবে, কিন্তু তা পারবেন না। সেটা যদি করতে হয় করব। একদম লাস্ট প্রশ্ন আপনাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এবারের নির্বাচনে বিরোধীরা এমনভাবে হারবে যে তাদের সিপিএমের থেকেও খারাপ দশা। আপনি কি সেটা মনে করেন? দেখুন,
উনি তো রাজনীতিতে আমাদের থেকে অনেক অনভিজ্ঞ। আচ্ছা। যা করেন পুলিশের একটা অংশ দিয়ে করেন, সরাসরি বলছি। ওইটা যদি ওর কাছ থেকে সরে যায় না, তাহলে উনি জিরো হয়ে যাবেন। সেটা সরিয়ে দেখান না উনি। উনি যদি সত্যিকারে করতে চাইছেন, সরিয়ে দেখান। উনি যখন আসেন, হাজার পুলিশ থাকে, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হয়, কারোর সঙ্গে কথা বলেন, হেলিকপ্টারে আসেন, চলে যান। আর কিছু উনার তাঁবেদার আছে, তাদের সঙ্গে কথা বলেন, বেরিয়ে যান। সাধারণ মানুষের সঙ্গে তো কোনো যোগাযোগ নেই, তাহলে আর ব্যাপার কি আছে? ওনার কথার কোনো ভিত্তি নেই। বর্তমানে সবচেয়ে চর্চার বিষয় এসআইআর, কারণ পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে একটা আলোড়ন পড়ে গেছে, লাখ লাখ মানুষের নাম বাদ গিয়েছে। তো যে নামগুলো বাদ গেছে, বারবার শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আপনাদের উচ্চ পদস্থ নেতারা তারা দাবি করছেন যে এরা তৃণমূলকেই ভোট দিত। তাহলে এই নামগুলো বাদ যাওয়ার পর কি আপনাদের ভোট পেতে সুবিধা হবে? মানে আমি বলছি যে এসআইআরটা কি একটা ম্যাজিক কাজ করবে আপনাদের জেতার জন্য? মৃত ভোটার, 2 জায়গায় 3 জায়গায় নাম থাকা ভোটার, তারা সম্পূর্ণভাবে বাদ গেছে। এটা তো অবশ্যই। আমার গতবারে যে ভোট সংখ্যা ছিল, এবারেও তাই আছে। তার মানে নতুন ভোটার তো বেড়েছে, তার মানে বাদ কিছুটা গেছেই। তো এটা তো নিশ্চয়ই ভালো দিক। তার সঙ্গে বলবো, কিছু মানুষের মনে করছেন তাদের সব কাগজপত্র আছে, ভোটে নাম বাদ গেছে, তাদেরও আশ্বস্ত করতে চাই, কারু এই দেশে জন্মেছেন, সে যে ধর্ম বর্ণের মানুষ হন না কেন, যিনি এই দেশে জন্মেছেন, এ দেশের নাগরিক, তার ভোটাধিকার থাকবে। সে নিয়ে কোনো ভাবার অবকাশ নেই। তো আমরা একদম শেষ করব আজকের এই পডকাস্ট। আমি রমাদার কাছে জানতে চাইব, যদি আমাদের দর্শকদের জন্য আপনার আর কিছু বলার থাকে। আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 লাখ টাকা প্রত্যেক মানুষকে দেব। যিনি একবারে ঘর পাননি তিনি 3 লাখ পাবেন, যিনি 60,000 পেয়েছেন তিনি 2,40,000 আরও পাবেন, যিনি 1,20,000 পেয়েছেন তিনি 1,80,000 আরও পাবেন। তাই আমি অনুরোধ করব, আপনারা ভেবেচিন্তে ভোট দিন। বেলদার ওভারব্রিজ যতদিন না হচ্ছে সাবওয়ে আমরা দেব। অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়া মকরামপুরে আমরা ট্রমা কেয়ার খুব শীঘ্রই চালু করব। আমরা বিডিও অফিস ভাগ করব দুধারায়, যাতে মানুষের সুবিধা হয়। নারায়ণগড়েও বিডিও অফিস হবে, বেলদাতেও বিডিও অফিস থাকবে, এসডিও অফিস বেলদাতে হবে। আমরা বেলদা সুপার স্পেশালিটি হসপিটালকে এমন জায়গায় নিয়ে যাব যাতে কোনো মানুষের আর কোনো অভিযোগ থাকবে না। কাকে আর ভেলোর যেতে হবে না, ভুবনেশ্বরও যেতে হবে না, কটকও যেতে হবে না। আমি এটা অবশ্যই বলবো যে আপনারা চিন্তা ভাবনা করুন। বেকার ভাইদের অনুরোধ করব, 45 দিনের মধ্যে আপনারা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে নতুনভাবে আপনারা জীবন শুরু করতে পারবেন, তার ব্যবস্থা আমাদের সরকার করবে। তাই আপনাদের ভোট ভেবেচিন্তে নিশ্চিন্তে দিন। এবং তার সঙ্গে বলবো, ডিএ কেন্দ্রীয় হারে নতুন পে কমিশন চালু হবে, সেটা 45 দিনের মধ্যেই আমাদের সরকার করবে। ধন্যবাদ রমাদাকে। আমি আমাদের প্রত্যেক পডকাস্টের শেষে একটাই আবেদন করি যে 2026-এর নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, একদম রক্তপাতহীন ভোট হয়, যাতে কোনো কর্মীর প্রাণহানি না হয়, সেটা যেমন আপনাদেরকে বলবো, সেরকম আপনাদের বিরোধী রাজনৈতিক দলগুলোকেও বলবো যে ভোটের সময় প্রাণহানির ঘটনা, গণ্ডগোল, এগুলো যাতে না করেন। আপনি একটা আবেদন করুন। নারায়ণগড়বাসীকে আমি অনুরোধ করব, একটা কথা থাকে যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ আগামী দিনে তাটা ভাবে। তো আমরা অনুরোধ করব, বিহার, ইউপি যদি পারে
কেন আমরা রক্তপাতহীন নির্বাচন করতে পারবো না? আমি সমস্ত স্তরের, সমস্ত দলের, সমস্ত কর্মী, সমস্ত সাধারণ মানুষ সবাইকে অনুরোধ করব, আসুন আমরা জোটবদ্ধ হই, রক্তপাতহীন নির্বাচন হোক। কোনো মায়ের স্মৃতির সিঁদুর যেন না মুছে যায়, কোনো বোন যেন আমার তার স্বামীহারা সন্তানহারা না হন, সেটা অবশ্যই আসুন একসঙ্গে লড়াই করে এই জায়গাটা তৈরি করা হোক। নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরপেক্ষ ভোট করুন, তাতে যা হওয়ার তাই হবে, তাতে আমার কোনো অভিযোগ থাকবে না। আমি বারবার অনুরোধ করছি, কোনো মানুষের একটাও ভোট যাতে কোনোভাবে কারু দ্বারা প্রভাবিত না হয়, নিজের ভোট নিজে দিতে পারেন। রক্তপাতহীন নির্বাচন আমাদের পশ্চিমবাংলা করে দেখাক, যাতে আগামী দিনটা আমরা আরও ভালো থাকতে পারি, আমাদের আগামী ভবিষ্যৎ ভালো থাকতে পারে। রমাদাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিজেপির প্রার্থী, নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের বিজেপির প্রার্থী রমাপ্রসাদ গিরি। তিনি এবারে তার বিধানসভা নির্বাচনে তিনি লড়ছেন বিজেপির হয়ে। আমরা আজকের মতো পডকাস্ট এখানেই শেষ করছি। শেষবারের মতো আবারও বলছি, আপনারা সবাই সুষ্ঠুভাবে এই নির্বাচন উৎসবে অংশগ্রহণ করুন, ভোট দিন, সকাল সকাল ভোট দিন, পরিবারের সবাইকে নিয়ে ভোট দিন। ভোট অবশ্যই দেবেন, ভোট দেওয়ার অধিকার সবার রয়েছে। আপনার প্রার্থী পছন্দ, যে প্রার্থী পছন্দ তাকে ভোট দিন। প্রার্থী না পছন্দ হলে নির্বাচন কমিশন সেটারও একটা অপশান রেখেছেন। তো সেই মতো আপনারা অবশ্যই আমাদের ভারতের গণতান্ত্রিক পরিবেশকে সুন্দরভাবে রাখার জন্য আপনাদের মনোনীত প্রার্থীকে বেছে নিন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।